অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ও মাস্টার্স প্রিলিমিনারি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গাণিতিক অর্থনীতির প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। গাণিতিক অর্থনীতি অর্থনীতির কোনো সুনির্দিষ্ট শাখা নয়। যেরকম শাখা রয়েছে আন্তর্জাতিক অর্থনীতি বা সরকারি অর্থব্যবস্থা। অর্থনৈতিক বিশ্লেষণের হাতিয়ার হিসেবে গণিত ব্যবহৃত হয়ে থাকে। ব্যষ্টিক অর্থনীতি, সমষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, সরকারি অর্থব্যবস্থা সহ প্রত্যেক ক্ষেত্রে গণিতের ব্যবহার রয়েছে। গণিতের কিছু মৌলিক বিষয় যেমন বাস্তব সংখ্যা, চলক, ধ্রুবক, পরামিতি, বীজগাণিতিক রাশিমালা, সূচক ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা না থাকলে অর্থনীতি বিষয়টি ভালো করে বোঝা সম্ভব নয়। তাই গণিতের প্রাথমিক ধারণাগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজ আমরা শুরু করব কতিপয় মৌলিক ধারণার পুনরালোচনা। আজকের বিষয়বস্তু বাস্তব সংখ্যা পদ্ধতি। এই ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা সংজ্ঞা ও উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন একটি বিষয়। সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি আজ হতে প্রায় 4 থেকে 5,000 বছর পূর্বে প্রাচীন মিশরে। মিশরীয় সংখ্যা পদ্ধতিতে 7টি চিহ্ন ব্যবহার করা হয়। এই 7টি চিহ্নের মাধ্যমে তারা সংখ্যাকে প্রকাশ করত। এই পদ্ধতিটি ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বেবিলনীয় সংখ্যা পদ্ধতি একটি 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতির কিছু ব্যবহার এখনো আমরা দেখতে পাই, যেমন ঘড়িতে আমরা যে সময় ব্যবহার করি, সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলোতে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। রোমান সংখ্যা পদ্ধতিতে 7টি বর্ণ ব্যবহার হতো। 7টি বর্ণের মাধ্যমে সকল সংখ্যাকে প্রকাশ করা হতো। এটি একটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মায়া সভ্যতায় 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো। মায়া সভ্যতায় শূন্যের ব্যবহার ছিল, তবে বিশ্বের অন্যান্য অঞ্চলের থেকে এটি বিচ্ছিন্ন থাকায় এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে মানুষ অনেক পরে জানতে পারে। চীনাদের সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন দেখা যায়। বর্তমানে আধুনিক যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতিগুলোর ভিত্তি বা বেস আলাদা। যেমন বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটের সংখ্যা 2টি, যথা 0 এবং 1। অক্টাল পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেল পদ্ধতিতে ভিত্তি 16। বর্তমানে কম্পিউটারে এই 3 ধরনের সংখ্যা পদ্ধতি প্রায়শ ব্যবহৃত হতে দেখা যায়। এছাড়া যে সকল যন্ত্রে অন ও অফ আছে সেগুলোতে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং বর্তমানে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে পৃথিবীর সকল ভাষাতে যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় সেটি দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম। একে হিন্দু অ্যারাবিক নিউমেরালস বলা হয়। দশমিক পদ্ধতির ভিত্তি হলো 10 এবং এতে 0 ও 1 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করে, যা সংখ্যা গণনার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। এক্ষেত্রে 2 জন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের একজন হলেন আর্যভট্ট
যিনি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়ে যান, এবং অন্যজন হলেন ব্রহ্মগুপ্ত। ধারণা করা হয় 628 খ্রিস্টাব্দে ব্রহ্মগুপ্ত শূন্য অর্থাৎ কিছুই নেই এই যুগান্তকারী ধারণা সর্বপ্রথম গণিতে সংজ্ঞায়িত করেন। তিনি ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত নামে তার রচিত একটি বিখ্যাত গ্রন্থে এ সংক্রান্ত নীতিমালা লিপিবদ্ধ করে যান। পরবর্তীতে আরবদের রচিত একাধিক গ্রন্থে যার উল্লেখ পাওয়া যায়। শূন্য সম্বলিত সংখ্যা পদ্ধতি প্রথমে ভারত থেকে আরবে যায়। আরবরা এর আরো উৎকর্ষ সাধন করে। এতে অগ্রগণ্য ভূমিকা পালন করেন বিখ্যাত গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি, যিনি বীজগণিতের আবিষ্কারক হিসেবে পরিচিত। 825 সালে এই বিষয়ে তিনি একটি বই রচনা করেন, যার ল্যাটিন অনুবাদ পাওয়া যায়। আরবদের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতি আনুমানিক 1200 শতকে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে ইতালীয় গণিতবিদ আলফ্রেড ফিবোনাচ্চির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। 1600 সাল নাগাদ ইউরোপের সর্বত্র শূন্য ও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গৃহীত হয়ে আধুনিক রূপ পরিগ্রহ করে। ভারত থেকে শূন্যের ধারণা আবিষ্কৃত হয়ে যখন আরবে যায়, তখন শূন্যকে আরবি ভাষায় বলা হয় সিফর, যেটি পরবর্তীতে জেফিরো এবং সেখান থেকে জিরো হয়। ইংরেজিতে সর্বপ্রথম জিরো শব্দটি ব্যবহার হয় 1598 সালে। হিন্দু আরব সংখ্যা পদ্ধতি ক্রম বিবর্তন অর্থাৎ ব্রাহ্মী সংখ্যা থেকে আধুনিক রূপ সংক্ষেপে এখানে দেখানো হলো। বর্তমানে পৃথিবীর বিভিন্ন ভাষায় সর্বজনস্বীকৃতভাবে 10 অঙ্কের যে আধুনিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে তা হিন্দু আরব সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। এটি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে শূন্যের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এই পদ্ধতিতে স্থানীয় মান অনুসারে অঙ্কের মান নির্ধারিত হয় বলে একে প্লেস ভ্যালু সিস্টেম বলা হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা প্লেস ভ্যালু সিস্টেম বোঝার চেষ্টা করব। ধরা যাক 1 2 3 4 একটি সংখ্যা। এতে 4টি অঙ্ক রয়েছে, যেমন এককের ঘরে 4, দশকের ঘরে 3, শতকের ঘরে 2 এবং হাজারের ঘরে 1। সর্বডানের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি অর্থাৎ 3 এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ 3 গুণ 10 সমান 30 প্রকাশ করে। এভাবে ক্রমাগত বামে সরতে থাকলে বামের অঙ্কের স্থানীয় মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। যেমন 2 এর স্থানীয় মান 100 গুণ বৃদ্ধি পেয়ে 200 এবং 1 এর স্থানীয় মান 1000 গুণ বৃদ্ধি পেয়ে 1000 হয়। যেহেতু প্রতি অঙ্ক বামের স্থানীয় মান 10 গুণ বৃদ্ধি পায়, তাই 10-এর সূচক আকারে এইভাবে প্রকাশ করা যায়। বাস্তব সংখ্যা। অর্থনীতিতে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো বাস্তব সংখ্যা। তাই আমাদের মূল আলোচনাটি হবে বাস্তব সংখ্যার উপর। আমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। এটি বাস্তব সংখ্যা রেখা। এই বাস্তব সংখ্যা রেখায় অসংখ্য সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোকে আমরা বাস্তবে ব্যবহার করে থাকি। এখন আমরা এই সংখ্যাগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেখাবো। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। যে সকল সংখ্যা দ্বারা গণনা করা হয় সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা গণনা করি একটি গরু বা 2টি ছাগল, 3টি হাঁস বা 175 রান ইত্যাদি। সুতরাং 1 2 3 4 5 6 বা 500 1000 10 লক্ষ ইত্যাদি এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n যদি একটি স্বাভাবিক সংখ্যার সেট হয়, তবে এর উপাদানগুলো হবে 1 2 3 4
আমরা বাস্তব সংখ্যা রেখায় স্বাভাবিক সংখ্যাগুলোকে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 এইভাবে ক্রমাগতভাবে যে সংখ্যাগুলো বৃদ্ধি পাবে এগুলো সবগুলোই হবে স্বাভাবিক সংখ্যা। প্রশ্ন হলো, শূন্য কি স্বাভাবিক সংখ্যা? আমরা বলে থাকি যে একটি ছাগল। এখন এই ছবিটি দেখা যাক। আমরা এখানে কোনো ছাগল দেখতে পাচ্ছি না। যদি জিজ্ঞেস করা হয় এখানে কি শূন্যটি ছাগল, এর কোনো অর্থ হয় না। তাই শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা নয়। এবার আসা যাক অখণ্ড সংখ্যা কাকে বলে। শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে। অখণ্ড সংখ্যাকে ডব্লিউ বা n0 দ্বারা প্রকাশ করা হয়। অখণ্ড সংখ্যার সেট ডব্লিউ সমান 0 1 2 3 4 5 ইত্যাদি। বাস্তব সংখ্যা রেখায় n স্বাভাবিক সংখ্যা, শূন্য সহ স্বাভাবিক সংখ্যা মিলে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও তাদের ঋণাত্মক মানকে পূর্ণ সংখ্যা বলে। অথবা যে সংখ্যাকে ভগ্নাংশ ব্যতীত লেখা যায় তাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সমান সকল ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা। বাস্তব সংখ্যা রেখায় যে সকল স্বাভাবিক সংখ্যা দেখানো হয়েছে, এরপর শূন্য এবং সর্বশেষে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যুক্ত করেছি। সুতরাং এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার ও শূন্য অপেক্ষা ছোট সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার বলা হয়। মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যার উদাহরণ হলো 4/1 -7/2 17/4 1/3 1/7 ইত্যাদি। এই সংখ্যাগুলো সবগুলোই পি বাই কিউ আকারের সংখ্যা, যেখানে হর ও লব উভয় পূর্ণ সংখ্যা এবং কোনো হরই শূন্য নয়। 4/0 কি মূলদ সংখ্যা? হরের মান হচ্ছে 0, যার কোনো অর্থ নেই, তাই এটি মূলদ সংখ্যা নয়। যখন কিউ ইজ ইকুয়াল টু 1 তখন পি বাই কিউ পূর্ণ সংখ্যা। আমাদের যে প্রথম উদাহরণটি রয়েছে, প্রথম উদাহরণে আমরা দেখতে পাচ্ছি 4/1 যে সংখ্যাটি রয়েছে, 4/1 অর্থ হলো 4 একটি পূর্ণ সংখ্যা। সুতরাং কিউ এর মান যখন 1 হয় তখন আমরা পি বাই কিউ এর মান পূর্ণ সংখ্যা পাই। যখন কিউ ইজ নট ইকুয়াল টু 1 তখন পি বাই কিউ ভগ্নাংশ। আমাদের পরবর্তী যে উদাহরণগুলো রয়েছে, অর্থাৎ -7/2 17/4 1/3 1/7, এই উদাহরণগুলোতে কোনোটিতেই কিউ এর মান 1 নয়। সুতরাং এই সংখ্যাগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি ভগ্নাংশ। পি ইজ লেস দেন কিউ হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ এবং পি ইজ গ্রেটার দেন কিউ হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 1/2 1/3 2/3 2/5 ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং 3/2 4/3 7/2 9/4
ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশকে দুই ধরনের দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, যথা সসীম দশমিক ভগ্নাংশ বা ফাইনাইট অর টার্মিনেটিং ডেসিমেলস, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ রিকারিং অর রিপিটিং ডেসিমেলস। -7/2 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাই -3.5 এবং 17/4 এই ভগ্নাংশটিকে দশমিকে রূপান্তর করলে আমরা পাই 4.25। উভয় ক্ষেত্রে দশমিকের পর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সসীম। দশমিকের পর এই অঙ্কগুলো একটি পর্যায়ের পর থেমে যায়, এগুলোকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। আবার 3/1 সমান 0.33333, অর্থাৎ এটি চলতেই থাকে, একে আমরা প্রকাশ করি 0.3 বার বা 0.3 ডট দিয়ে। অনুরূপভাবে 1/7 সমান 0.142857 142857। আমরা দেখতে পাচ্ছি যে 142857 বারবার ফিরে আসছে, অর্থাৎ এটি চলতেই থাকে। একে আমরা প্রকাশ করি 0.142857 এর উপর বার দিয়ে, অথবা 1 এর উপর একটি ডট এবং 7 এর উপর একটি ডট দিয়ে। তো এই ধরনের ভগ্নাংশকে আমরা বলি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সুতরাং দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এই সংখ্যাগুলো মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মূলদ সংখ্যা। আমরা সকল মূলদ সংখ্যাকে এই সেটের মাধ্যমে দেখাচ্ছি এবং আমাদের যে বাস্তব সংখ্যা রেখা রয়েছে সেই সংখ্যা রেখায় আমরা দুইটি কালারে এখানে দুই ধরনের সংখ্যাকে দেখাচ্ছি। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এর নিচে রয়েছে -3.5, -1.6 বার, 0.3 বার, 1.8, 4.25 ইত্যাদি। এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ। এই উভয় ধরনের সংখ্যা মিলে হলো আমাদের মূলদ সংখ্যা। এবার আসা যাক অমূলদ সংখ্যায়। অমূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি বা অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যাকে p বা q প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। √2, cubic root of 10, pi, e, 5 ইত্যাদি নিয়ে অমূলদ সংখ্যার সেট গঠিত। অমূলদ সংখ্যা একটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা বা ইনফিনিট অ্যান্ড নন রিকারিং ডেসিমেলস, অর্থাৎ এর দশমিক মান পৌনঃপুনিক নয় এবং কখনো শেষ হয় না। যেমন √2 সমান 1.414213562337 ... অর্থাৎ দশমিকের পর অঙ্কগুলো শেষ হয় না এবং এটি অসীম পর্যন্ত চলতে থাকে। এই কারণে এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক সংখ্যা, কারণ এখানে কোনো রিপিটেশন নাই। মূলদ সংখ্যার ক্ষেত্রে যেই উদাহরণগুলো আমরা পেয়েছি, যেমন 1/3 বা 1/7, সেখানে এক বা একাধিক অঙ্ক রিপিট হয় বা বারবার আসে। এই ক্ষেত্রে কিন্তু সেই রিপিটেশনটা ঘটে না। এই কারণে এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অনুরূপভাবে আমাদের বিশেষ একটি সংখ্যা পাই, যার মান হচ্ছে 3.14159265359 and so on। এটিও একটি অমূলদ সংখ্যা। পাইকে আমরা সংজ্ঞায়িত করি c/d দ্বারা, যেখানে c হচ্ছে একটি বৃত্তের পরিধি এবং d হচ্ছে বৃত্তের ব্যাস। আমরা অনেকেই মনে করি যে পাইয়ের মান 22/7, 22/7 এর মান 3.142857, এটি একটি পৌনঃপুনিক সংখ্যা।
তো সুতরাং 22/7 একটি মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যেমন √2 2 পূর্ণবর্গ নয়, √3 এখানে 3 পূর্ণবর্গ নয়, বা √5 5ও পূর্ণবর্গ নয়। তাই এদের বর্গমূল অর্থাৎ √2 √3 ও √5 অমূলদ সংখ্যা। √4 ও 1/√9 কি অমূলদ সংখ্যা? 4 ও 9 পূর্ণবর্গ সংখ্যা। 4 এর বর্গমূল করলে পাওয়া যায় 2, যা একটি পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত, তাই √4 একটি মূলদ সংখ্যা। অনুরূপভাবে 1/9 এর বর্গমূল করলে পাওয়া যায় 1/3, যা PQ আকারের একটি সংখ্যা। সুতরাং √1/9 একটি মূলদ সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং বর্গমূল বা ঘনমূল ইত্যাদি এগুলোকে বলা হয় বীজগাণিতিক সংখ্যা। বীজগাণিতিক সংখ্যার বাইরে আমাদের আরো কতগুলো বিশেষ সংখ্যা আমরা গণিতে ব্যবহার করি, যেমন পাই, পাই ইত্যাদি রাশির মান অমূলদ সংখ্যা। এদেরকে তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বলা হয়। যে সকল সংখ্যা বীজগাণিতিক সংখ্যা নয় তাদেরকে তুরীয় সংখ্যা বলে। কে বলা হয় এলার্স নাম্বার, যার মান 2.718288184590,452 ... অর্থাৎ এর মান শেষ হয় না, এই মান চলতেই থাকে অসীম পর্যন্ত। সুতরাং এটি একটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অনুরূপভাবে গোল্ডেন রেশিও ফাই এর মান 1.6180339887498948 ... অর্থাৎ এটিও চলতে থাকবে। এটিও একটি অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এই যে বিশেষ সংখ্যাগুলো রয়েছে, এই তুরীয় সংখ্যাগুলো, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এখন বাস্তব সংখ্যা রেখায় অমূলদ সংখ্যাগুলোকে দেখাবো। প্রথমে মূলদ সংখ্যাগুলোকে দেখানো যাক। বাস্তব সংখ্যা রেখায় প্রদর্শিত -5, -4, -3, -2 ইত্যাদি এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। পূর্ণ সংখ্যাগুলোর মাঝে রয়েছে অসংখ্য ভগ্নাংশ, যেমন 1 ও 2 এর মাঝে রয়েছে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9 ইত্যাদি ভগ্নাংশ। বাস্তব সংখ্যা রেখায় প্রদর্শিত সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলে হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলোর মাঝে অবস্থান করে বিভিন্ন অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, যেমন √2 একটি অমূলদ সংখ্যা, যার মান 1.4142135 ... এই সংখ্যাটির অবস্থান 1.4142 ও 1.4143 এই দুটি মূলদ সংখ্যার মাঝে অবস্থান করে। অনুরূপভাবে পাই এর মান 3.14159 ... যার মান 3.1415 ও 3.1416 এর মাঝে অবস্থান করে। বাস্তব সংখ্যা। সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সুতরাং এই পর্যন্ত যত ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে তার সবই হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন বাস্তব সংখ্যা রেখায় সব ধরনের সংখ্যাকে পর্যায়ক্রমে দেখাবো।
প্রথমেই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার n 1 2 3 4 5 ইত্যাদি গণনাযোগ্য সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। শূন্য ও স্বাভাবিক সংখ্যা মিলে হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার W। সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও অখণ্ড সংখ্যা মিলে হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার Z। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলে গঠিত হয় মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার Q। সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার সমন্বয়ে পাওয়া যায় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার R। সেটের মাধ্যমে সংখ্যা পদ্ধতিকে দেখানো যায়। ধরা যাক n একটি স্বাভাবিক সংখ্যার সেট, সুতরাং n সেটের উপাদানগুলো হলো 1 2 3 4 5 ইত্যাদি গণনাযোগ্য সংখ্যা। এরপর রয়েছে অখণ্ড সংখ্যার সেট। শূন্য ও সকল স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত হয় অখণ্ড সংখ্যা, সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট অখণ্ড সংখ্যার সেটের একটি উপসেট। তাই n স্বাভাবিক সংখ্যার সেটকে বেষ্টন করে অখণ্ড সংখ্যার সেট W অঙ্কন করা হয়েছে। আবার অখণ্ড সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত, তাই অখণ্ড সংখ্যার সেটকে বেষ্টন করে পূর্ণ সংখ্যার সেট Z অঙ্কন করা হয়, যার উপাদান সকল ঋণাত্মক সংখ্যা এবং সকল অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলে মূলদ সংখ্যা গঠিত। তাই পূর্ণ সংখ্যার সেটকে বেষ্টন করে মূলদ সংখ্যার সেট Q অঙ্কন করা হয়। মূলদ সংখ্যার সেটের উপাদান হল সকল পূর্ণ সংখ্যা ও সকল ভগ্নাংশ। মূলদ ও অমূলদ সংখ্যার সমন্বয়ে বাস্তব সংখ্যা গঠিত। আমরা মূলদ সংখ্যার সেট অঙ্কন করেছি, কিন্তু অমূলদ সংখ্যার সেট এখনো অঙ্কন করা হয়নি। এখন আমরা অমূলদ সংখ্যার সেট P অঙ্কন করব। P অমূলদ সংখ্যার একটি সেট, সুতরাং মূলদ সংখ্যার সেট Q এবং অমূলদ সংখ্যার সেট P কে বেষ্টন করে বাস্তব সংখ্যার সেট R পাওয়া যায়। R হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আমরা যদি সম্পূর্ণ সংখ্যা পদ্ধতির সেট পেতে চাই, তবে আরও একটি সেট অঙ্কন করা প্রয়োজন। সেটি হলো কাল্পনিক সংখ্যার সেট। কাল্পনিক সংখ্যাকে I দ্বারা প্রকাশ করা হয়, যেখানে I সমান √-1। সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূল কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যার সেট নিয়ে গঠিত হয় সংখ্যা পদ্ধতির সেট। আমরা ট্রি আকারে বিভিন্ন ধরনের সংখ্যাকে সাজাতে পারি। সংখ্যা দু ধরনের, যেমন বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে আবার দুভাবে ভাগ করা হয়, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো মূলত অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেমন √2, পাই, ই এবং ফাই। অন্যদিকে মূলদ সংখ্যাকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশ আবার দুই ধরনের, সসীম দশমিক ভগ্নাংশ, যেমন -3.5, 1.8, 4.25 ইত্যাদি, এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ -1.6 পৌনপুণিক, 0.3 পৌনপুণিক।
পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও সকল অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে আছে শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সকল কাউন্টিং সংখ্যা 1, 2, 3, 4, 5 ইত্যাদি। মোটামুটিভাবে এই হলো বাস্তব সংখ্যা পদ্ধতি। আজ আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস, বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ ও সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। সংখ্যা রেখায় এবং সেটের মাধ্যমে বিভিন্ন ধরনের সংখ্যা দেখানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।